কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত 5 প্রবাসীর মরদেহ নেওয়া হয়েছে সিলেটের গ্রামের বাড়িতে। পরিবারে কান্নার রোল। সারা যেন আমাদের সবাইকে দোয়া করে, আমার ভাইদেরকে আল্লাহ যেন জান্নাত নসিব দান করেন। সে নিজে রুজি করে মনে করে চলে, ওই রকম অবস্থা না করলে আর পরিবার চলতো না, ওই রকম অবস্থা। এখন যে সরকার এসে কিছু সাহায্য সহায়তা করে দেশের এলাকার মানুষে, সে মানুষরাও বাচ্চা কাচ্চা বাঁচি বা তারা। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি কিছুটা কমলেও এখনো তলিয়ে বিস্তীর্ণ এলাকা। লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল থেকে নেমেছে তিস্তার পানি। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার 8টি কলেজে নেই একজনও এইচএসসি পরীক্ষার্থী। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলছে সংশ্লিষ্টরা। তাদেরকে আমরা ডাকবো, এই 2-1 দিনের মধ্যেই ডেকে তাদের এই বিষয়টার আমরা একটা নিব, জবাবদিহিতা নিব। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরপি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কাতারের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাটের 5 প্রবাসীর মরদেহ নেওয়া হয়েছে নিজ নিজ গ্রামে। মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শেষবারের মতো এক নজর দেখতে ভিড় জমান স্বজন এলাকাবাসী। বাদজোহর জানাজা শেষে মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এর আগে সকাল 6:50 বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে 5 জনের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। উপস্থিত হন সিলেট 5 আসনের সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্স যোগে মরদেহগুলো তাদের নিজ নিজ গ্রাম কানাইঘাটে পাঠানো হয়। গত 21 জুন কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার এই 5 প্রবাসী নিহত হন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সিলেটের কানাইঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। নিহতদের স্বজন এবং এলাকাবাসীরা কি বলছেন আর দাফনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। রবি, আসলে 1 ঘন্টা আগেই গ্রামে 5টি মরদেহ ঢুকেছে। বুঝতে পারছেন যে গ্রামের মানুষের মানসিক অবস্থা এই মুহূর্তে আসলে ঠিক কেমন। এই আরো 10 মিনিট আগেই গ্রামের যে সকল বাড়িতে লাশগুলো যাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আত্মীয় স্বজনকে দেখার সুযোগ দিয়েই একটু আগে এইখান থেকে 5টি মরদেহ স্থানীয় একটি মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেই মাদ্রাসায় মূলত একসাথে জানাজা হবে এবং জানাজার শেষে তাদেরকে দাফন করা হবে। এবং গ্রামের আমরা যেটা দেখছিলাম প্রতিটি বাড়িতে গিয়ে যে এই প্রবাসীদের পারিবারিক যে অবস্থা সেটা আসলে খুব একটা যে ভালো সেরকম না। যারা দীর্ঘদিন ধরে আছেন তাদের অবস্থা একটু ভালো, এবং যারা 5-7 বছর আগে গেছেন তাদের কিন্তু এখনো ঋণের বোঝা বইছেন তারা। এখন পর্যন্ত তাদের যে ঋণ সেটাই এখনো শোধ হয়নি। এবং এই অবস্থায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার এই মৃত্যুতে এই পরিবারগুলো, বিশেষ করে 4টি পরিবার খুবই অসহায় অবস্থায় পড়েছে। এবং অনেক শিশু রয়েছেন, অনেকের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। সব মিলিয়ে গ্রামের বাতাস এখন ভারী হয়ে উঠেছে এবং প্রত্যেকেরই আসলে এখন একই কথাই, পরিবারগুলো সামনের দিনগুলো কিভাবে বাঁচবে। এবং সে কারণে তারা সরকারের সহায়তা দাবি করেছেন, বিশেষ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা দাবি করেছেন, যাতে করে এই পরিবারগুলোকে সামনের দিনে সহায়তা করা যায়। শিশুরা রয়েছেন, তাদের পড়াশোনার ব্যবস্থা করা যায়। এই বিষয়গুলো নিয়েই গ্রামের লোকজন কথাবার্তা বলছেন এবং সেই সাথে পরিবারের পক্ষ থেকেও বলা হচ্ছে সরকারের কাছে তারা সহায়তা চেয়েছেন। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং সেই পরিবারটি কিভাবে চলবে সেটা নিয়েই কিন্তু এখন এই গ্রামের মানুষ এবং পরিবারগুলোর আত্মীয় স্বজন যারা রয়েছে সবারই এই মুহূর্তে এই চিন্তা রয়েছে। এবং পুরো গ্রামের পরিবেশ এই মুহূর্তে আসলে
ভারী হয়ে উঠেছে পুরবী। রিপন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আপনার থেকে। উত্তরে নদ নদীর পানি কিছুটা কমলেও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বিস্তীর্ণ এলাকা এখনো তলিয়ে আছে। তবে লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী বেশিরভাগ নিচু এলাকা থেকেই নেমেছে বানের জল। কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় প্রায় 20,000 মানুষের দিন কাটছে পানিবন্দী অবস্থায়। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় ও বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। দুধকুমার নদের পানি প্লাবিত করেছে রৌমারী ও সদরের নিম্নাঞ্চলের কিছু এলাকাও। কৃষি বিভাগের হিসেবে 2 উপজেলায় 2 শতাধিক হেক্টর ফসলি জমি তলিয়ে আছে বানের জলে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুধকুমার নদের পানি কিছুটা কমলেও সোনাহাট রেলসেতু পয়েন্ট এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবনের পাশাপাশি বেড়েছে নদী ভাঙনের তীব্রতাও। এদিকে উজানের ঢল কমে আসায় লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল থেকে পানি নেমেছে, তবে চরাঞ্চলের কিছু এলাকা এখনও তলিয়ে আছে। রংপুরের 3 উপজেলার নিচু এলাকা থেকেও নেমেছে বানের পানি। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে সোমবার থেকে প্লাবিত হতে থাকে লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল। বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। নদীর পানি কিছুটা কমলেও বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন, বিলীনের হুমকিতে বসতঘর ও ফসলি জমি। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 8টি কলেজে এবার একজনও নেই এইচএসসি পরীক্ষার্থী। ফলে প্রশ্ন উঠেছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে। শিক্ষাবিদরা বলছেন, অস্তিত্ব সংকটে থাকা এসব নাম সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান তদন্ত সাপেক্ষে বন্ধ করা উচিত। বিষয়গুলো খতিয়ে দেখে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। হঠাৎ দেখলে যে কেউ মনে করবে এটি একটি পরিত্যক্ত গোডাউন, কিন্তু এটি বরুড়া উপজেলার বেগম জহিরা মহিলা কলেজ। 2000 সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না কেউই, অথচ কাগজে কলমে শিক্ষক শিক্ষার্থী সবই আছে। স্থানীয়রা বলছেন, মাঝে মধ্যে 2-1 শিক্ষার্থীকেও দেখা যায়। শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা না থাকায় এমন অবস্থা জানান অফিস সহকারী। ছোট থেকে দেখতেছি মাঝে মধ্যে স্টুডেন্ট আসে, বিগত অনেকদিন ধরে এটা অনেক বন্ধ। যখন কারিগরি ছিল 1-2 বছর চলছিল, এরপর কারিগরি ওই দিকে নেওয়ার পরে এটা বন্ধতে আছে। আমরা শিক্ষক কর্মচারীরা কোনো বেতন ভাতা আমরা পাই না, ঠিক আছে। যার ধরনের শিক্ষকরাও আসে না, কর্মচারীরাও মানে যায় না, এই অবস্থা। একই অবস্থা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার 60শালা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের। স্কুল চললেও কলেজ শাখা টিকিয়ে রাখতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। এবছর 10 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না কেউই। প্রতিষ্ঠান প্রধান বলছেন, শিক্ষক ও শিক্ষার্থী সংকটে এমন পরিস্থিতি। পড়াশোনায় কি সরাসরি ছাত্র কিন্তু ওইভাবে আমরা পাই না। যখন ভালো শিক্ষক আসবে তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম করতে পারবো, অভিভাবক সচেতন করতে, কারণ এখন একটা দুর্বলতা আমাদের বলবো, আমাদের তো শিক্ষক ওই পর্যায়ে নাই। শিক্ষা বোর্ডের তথ্য, ব্রাহ্মণবাড়িয়ার 4টি, কুমিল্লার 3টি এবং ফেনীর 1টি সহ 8টি কলেজে নেই কোনো পরীক্ষার্থী। শিক্ষাবিদদের মতে, শিক্ষা বোর্ডের নজরদারি না থাকা, অপরিকল্পিত ও কম দূরত্বে একাধিক কলেজ স্থাপন, প্রতিষ্ঠাতাদের উদাসীনতা, শিক্ষক সংকট এবং আর্থিক দুর্বলতার কারণেই অস্তিত্ব সংকটে পড়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান যে হারে বেড়েছে, পাশাপাশি সে হারে এটির মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়নি। দ্বিতীয়ত, স্কুল পর্যায়ে কিছু কিছু স্কুলকে কলেজে রূপান্তর করা হয়েছে, কিন্তু স্কুল থেকে এসএসসি পাশ করে একই প্রতিষ্ঠানের ছাত্ররা এসএসসিতে পড়তে চায় না, তারা কলেজমুখী হতে চায়। এই ধরনের প্রতিষ্ঠান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি তারা সরকারের কাছ থেকে কোনো অনুদান পায় বা এমপিওভুক্ত হয়, তাহলে তাদের প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। গেল বছর এইচএসসির ফলাফল খারাপ করায় 13টি প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করে কুমিল্লা শিক্ষা বোর্ড। এবার যেসব কলেজে কোনো পরীক্ষার্থী নেই তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং তাদেরকে আমরা ডাকবো, এই 2-1 দিনের মধ্যেই ডেকে তাদের এই বিষয়টার আমরা একটা জবাবদিহিতা নেব। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শাস্তির আওতায় আনতে হবে। তাদের সাথে প্রথমে কথা বলবো, কথা বলে আমি যদি প্রয়োজন মনে করি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।
আগামী 2 জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলার 464টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 95,702 জন শিক্ষার্থী। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। মানিকগঞ্জের আলোচিত স্কুল ছাত্রী মাহিয়ার মৃত্যুর রহস্য এখনো উন্মোচন হয়নি। নিখোঁজের 6 দিন পর উদ্ধার হয় তার দ্বিখণ্ডিত মরদেহ। ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও স্পষ্ট নয় কিভাবে হলো তার মৃত্যু। এটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনার পরিণতি? স্কুলের প্রধান শিক্ষক সহ 8 জনকে গ্রেফতার করা হলেও এখনো মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। নিজ হাতে লাগানো ফুলগুলো আজও ফুটে আছে, শুধু নেই তাদের যত্ন নেওয়া মানুষটি। স্কুল ছাত্রী মাহিয়া এখন শুধুই স্মৃতি। তার রেখে যাওয়া ছোট্ট ফুলের বাগানেই যেন তাকে খোঁজে ফেরেন দাদি রবিয়া বেগম। আমার তো নাম করে জানো কইছি, মাহিয়ার নাম করে তো জানো করে ডাক দিছিলাম। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার শাহরাইল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া মাহি 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের অভিযোগে বিদ্যালয় থেকে টিসি দেয়া হয় তাকে। এরপর আর বাড়ি ফেরেনি সে। 6 দিন পর 21 জুন বিদ্যালয় থেকে প্রায় 2 কিলোমিটার দূরের একটি নির্জন স্থান থেকে উদ্ধার হয় তার দ্বিখণ্ডিত মরদেহ। পাশেই পড়েছিল স্কুল ব্যাগ ও জুতা। চাঞ্চল্যকর সেই ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও এখনো উন্মোচিত হয়নি মাহিয়ার মৃত্যু রহস্য। আমার মেয়ের জন্য তো পুলিশে করতেছে, খুঁজতেছে, কিন্তু আসল খুনি কারা তা তো জানি না আমি। এটার জন্য কি করব সরকার? তারা শুনবে কিভাবে মারলো, কি করলো, কোনে নাকলো, কোনে কি করলো, এটা তো জানার দরকার আমাকে। তা আমরা পাইনি। প্রশাসন কোনো গুরুত্ব দিতেছে না। আগে থেকে এই মেয়ে হারানোর পরে থেকে ওরা কোনো গুরুত্ব দিচ্ছে না। ওরা আবল তাবল এই সমস্ত করে যাচ্ছে। ঘটনার পর থেকে তদন্তে নেমে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ, কিন্তু মাহিয়ার সঙ্গে কি ঘটেছিল সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তাই উৎকণ্ঠা আর অপেক্ষা যেন দীর্ঘ হচ্ছে পরিবারের। মনে হইতেছে কোনো একটা অজানা শক্তি আসলে এই ঘটনাটারে চাপা দেওয়ার চেষ্টা করতেছে, কারণ এটা রামিসা হত্যার চাইতে আমার ধারণা বিভৎস আর জঘন্য। প্রশাসন কর্তৃপক্ষ যারাই আছেন দায়িত্বে, তাদের মূল ঘটনাটা উদ্ঘাটন করতে পারলে তাহলে এই ধরনের ঘটনা হয়তো আর ঘটবে না। মাহিয়ার মায়ের করা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কথিত প্রেমিক ও তার মা সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির কথা জানালেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষার কথা বলছে পুলিশ। আমরা অপেক্ষা করছি মূলত পোস্টমর্টেম রিপোর্টের জন্য। পোস্টমর্টেম রিপোর্ট আমরা পেয়ে গেলে তারপরে আমরা বাকি যে বিষয়গুলো এগুলো একসাথে জোড়া লাগানোর পরে তারপর আমরা বলতে পারবো বিষয়টা কি ছিল। তবে আমরা এখন হত্যাকাণ্ড ধরেই আমরা আগাচ্ছি। মাহিয়ার সঙ্গে আসলে কি ঘটেছিল, এই একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। কিন্তু সেই রহস্যের জট এখনও পুরোপুরি খোলেনি। সত্য উদ্ঘাটন আর ন্যায় বিচারের অপেক্ষায় শুধু মাহিয়ার পরিবারই নয়, তাকিয়ে আছে পুরো এলাকাবাসী। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। সংবাদ সারা দেশের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। বরিশাল শহরে গণপরিবহন বলতেই যেন ব্যাটারি চালিত ইজি বাইক ও এলপিজি চালিত হুইল থ্রি হুইলার। শহরের 90% দুর্ঘটনার কারণও এসব যানবাহন। বেপরোয়া এসব যানবাহনের চালকরা নানা অজুহাতে হঠাৎ করেই ভাড়া বাড়িয়েছে, যা নিয়ে নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। সব জেনেও নিয়ন্ত্রক সংস্থা নিশ্চুপ। কাউসার হোসেনের প্রতিবেদন। যাত্রী ও ইজি বাইক চালকদের এই তর্ক প্রতিদিনের চিত্র। বিদ্যুৎ সহ নানা যন্ত্রাংশের দাম বৃদ্ধির অজুহাতে হঠাৎ করেই ভাড়া বাড়িয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক চালকরা। সর্বনিম্ন ভাড়া বৃদ্ধি হয়েছে 5 টাকা। ওখান থেকে বাড়ছে 5 টাকা, এখান থেকে বাড়ছে 5 টাকা, ওখান থেকে বাড়ছে 5 টাকা, এবার এসে 5 টাকা বাড়ছে সর্ব। ব্যাটারিতে 15,000 টাকা বাড়ছে, ওই টায়ার কিনতে গেলে 200 বাড়তি। 600 টাকা মালিকের দিতাম, সেক্ষেত্রে 650 টাকা জমা দিতে হয়। এই আনুষঙ্গিক বিভিন্ন কারণে আমাদের আগের যে ভাড়া ওইটা পোষায় না। এলপিজি চালিত থ্রি হুইলার চালকরাও পিছিয়ে নেই। গ্যাসের দাম বেড়েছে দাবি করে তারাও ভাড়া বাড়িয়েছে 5 থেকে 10 টাকা। অথচ গেল মাসের তুলনায় চলতি মাসে এলপিজির দাম কমেছে লিটারে 2.5 টাকা।
ভাড়া হইলে যে গ্যাসের দাম বাড়ছে, এই কারণে এই যে নতুল্লাবাই যে এই জায়গায় 10 টাকা, আবার অনেকে দেয় অনেকে দেয় না। আমরা কেউ লাগে জোর করি না, যার ভাল লাগে 25 টাকা দেয়, যার ভাল লাগে দেয় না। গাড়ির জমা দিয়ে পোষে না, গ্যাসের দাম নিয়ে তো বাড়তি, তার জন্য যাত্রীটা নিয়ে 5 টাকা বেশি আমাকে হয়। আমার এই গাড়িটা 4 সিটের গাড়ি, আমার এই গাড়িটা মনে করেন আপ ডাউন করলে 60 টাকার উপরে খরচা গ্যাসে বা 50 টাকা খরচা, আমি কিভাবে চলবো বলে? আর আবার প্রতিটা ট্রিপ তো লঞ্চঘাট টু নতুল্লাবাজে 4 সিট পুরো ফুল আমার হয় না গাড়ি। আগাম ঘোষণা ছাড়া ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা বলছেন, নগরবাসীকে জিম্মি করে ভাড়া নিয়ে শুরু হয়েছে নৈরাজ্য। নতুল্লাবাদ থেকে রূপতলে যাব, আমতলার মোড় গেছি, নামছি, উনি ভাড়া রাখছে 15 টাকা। ভাড়া সবসময় রেগুলার ভাড়া হচ্ছে 10 টাকা করে, কিন্তু এই যৌক্তিক ভাড়াটা কেন বাড়াইছে? 10 টাকা ভাড়া ছিল, এখন হয়েছে 20 টাকা। প্রতিদিন দেখা যায় কোনো কারণেই বৃদ্ধি হইতেই আছে ভাড়ার। তাছাড়া আমাকে বেতনা দিয়ে অত বাড়ে না, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়। 40 টাকা এখন আমার দৈনিক বাড়তি ভাড়া দেওয়া লাগে, যেটা মাসে যদি আমি হিসাব করি আমার অলমোস্ট 1200-1300 টাকা। আমি বেতন পাই 15,000 টাকা, 1200-1300 টাকা আমি এই বাড়তি এই সময় কিভাবে দেবো ভাইয়া? অনেকের কাছে হইতে পারে এটা আপনার সামান্য টাকা, কিন্তু যারা আপনার নিত্য আসা যাওয়া করে বা স্টুডেন্ট, তারপরে স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যায়। বরিশাল নগরীতে এলপিজি চালিত বৈধ 3 হুইলারের সংখ্যা 2500, অনুমোদিত ব্যাটারি চালিত ইজি বাইকের সংখ্যা 7610। তবে বাস্তবে 3 হুইলার আর ইজি বাইক চলাচল করছে অগণিত। যেগুলোর অনুমোদন আছে তাও নবায়ন হয় না দীর্ঘদিন। নিয়ন্ত্রক সংস্থাও হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এগুলো কন্ট্রাক্ট ক্যারেজ হিসেবে চলার কথা, যেটা ঢাকা কিংবা চিটাগাং চলে থাকে, কিন্তু এই বরিশাল সহ খুলনা, এই বাকি মেট্রোপলিটন এরিয়াগুলোতে কিন্তু এগুলো কন্ট্রাক্ট ক্যারেজে না চলে স্টেজ ক্যারেজের মতো চলে থাকে, জনগণের যাতায়াতের সুবিধার্থে করে থাকে, যার কারণে এটা কিন্তু ঢাকা চিটাগাংয়ের মতো নর্মালি মিটার সিস্টেম করা সম্ভব হয়নি। ভাড়া বৃদ্ধি না, এই অটোরিকশারই একটা নিয়ন্ত্রণে আনা উচিত, একটা নিয়মের ভিতরে, একটা আইনের ভিতরে আনা উচিত। অভিযোগ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ইজি বাইক ও 3 হুইলারগুলো। একটা সময় এই নগরীতে সিটি সার্ভিস ছিল, তবে রাজনৈতিক সহিংসতা সহ নানা কারণে সেই বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে 3 হুইলার চালকদের ভাড়া নিয়ে নৈরাজ্যের কারণে আবারও সেই সিটি সার্ভিস চালুর দাবি উঠেছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। মুন্সিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতরাত 1টার দিকে গজরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের 2য় তলার বারান্দা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে কয়েকজন রোগীর স্বজন ও কর্তব্যরত নার্স দ্রুত নিচে যান। এ সময় হাসপাতাল চত্বরের ডাস্টবিনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালের ভেতরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এর ফলে আসলাম চৌধুরীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন না। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দিয়েছেন। এই আদেশকে মাইল ফলক উল্লেখ করে জামায়াতের প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেছেন, চট্টগ্রাম 4 আসনে এখন নতুন করে নির্বাচন হবে কিনা সে বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে। তবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আসনটিতে নতুন করে নির্বাচন হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন আসলাম চৌধুরী। তবে তাকে ঋণখেলাপি দাবি করে উচ্চ আদালতের শরণাপন্ন হন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী। রিটার্নিং অফিসার 2রা জানুয়ারি 2026 সালে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হলে পরে। তারপরেও আমরা সাধারণভাবে এই কাজটি মূলত নির্বাচন কমিশন আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন। যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি না দেখে এর কনসিকুয়েন্স কী হবে বলা উচিত হবে না। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।